আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিতর্ক। জুলাই সনদ বাস্তবায়নে কমিটি করার প্রস্তাব সরকারি দলের, সমান প্রতিনিধিত্ব চায় বিরোধী দল। আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনীর, মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ। অবসরে ভাতা পেতে চক্কর কাটছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা, অপেক্ষমান ৭৫,০০০-এর বেশি আবেদন। দেশ জুড়ে হামাক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই, অনেক হাসপাতালে নেই আইসোলেশন ইউনিট। টিকাদান ও সচেতনতা বাড়ানোর তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান। এই জন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে থাকতে পারেন সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কমিটিতে সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা। আর এর আগে সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর নির্ধারিত ২ ঘণ্টার আলোচনা। শুরুতেই ৬২ বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংবিধানের সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতিহারের অন্য কাজকে গুরুত্ব দিয়েছে। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। ৫ আগস্টের পর সংবিধানের আলোকে থেকে সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলের সংসদ সদস্যদের তোলা পয়েন্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করেন, তুলে ধরেন সাংবিধানিক দিকগুলো। রাষ্ট্রপতিকে দিয়ে এখতিয়ারের বাইরে আদেশ জারি করিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে বলে সংসদকে জানান তিনি। সংবিধান সংস্কার পরিষদের শপথের ফর্ম জাতীয় সংসদে দেয়ার কোনো এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। এটা করে সিসিও সংবিধান লঙ্ঘন করেছেন বলেন সালাউদ্দিন আহমদ। তবে জুলাই জাতীয় সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাব করেন সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করা। বিরোধী দলীয় নেতার আহ্বান, সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করতে হবে। আইনমন্ত্রী বলেন, সংসদ নেতা জুলাই সনদ ধারণ করেন বলেই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। পরে সংবিধান সংশোধনে কমিটি গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হয় সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ইস্যুটি। সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে আইনমন্ত্রী পুলিশের নতুন পোশাক নিয়ে বিতর্ক হওয়ায় আবারও আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী। শতকরা ৯০% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়। আর এরই মধ্যে পুলিশ সদর দপ্তর পোশাক নিয়ে কাজ শুরু করেছে। তবে নতুন করে পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ খরচ হবে না বলে জানিয়েছে সদর দপ্তর। তবে বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তনের যে পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমাতে মনোযোগ বাড়ানোর তাগিদ তাদের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় এই বাহিনীর পোশাক। শুরু থেকেই পোশাকের রং নিয়ে সমালোচনা ছিল। পছন্দ না হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে গায়ে চড়ান নতুন পোশাক। কদিন না যেতেই পুলিশ সদস্যরা পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ঘাম শুষে নেয়ার ক্ষমতা কম, আবহাওয়া অনুপযোগী সহ কিছু অভিযোগ আছে ব্যবহারকারীদের। নোমান গ্রুপ পুলিশের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান। পোশাক নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে নোমান গ্রুপের কাপড় ল্যাব টেস্টে পাঠায় পুলিশ সদর দপ্তর। রিপোর্টে দেখা যায়, চুক্তি অনুযায়ী কাপড়ের আর্দ্রতা, সুতার ঘনত্ব পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে, তদন্ত রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রীও আভাস দিয়েছেন, শিগগিরই পুরনো কোনো একটি পোশাকে ফিরছে পুলিশ। সদর দপ্তর বলছে, শতকরা ৯০% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়, এমন মতামত সরকারকে জানানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তন বা আগের পোশাকে ফিরলেই বাহিনীর ইমেজ বা মনোবলে পরিবর্তন আসবে, এমনটা ভাবা ভুল হবে। বিশেষজ্ঞরা বলছেন, পোশাকে আটকে না থেকে সরকারের উচিত ভালো কাজের জন্য এই বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা আর খারাপ কাজে তিরস্কার নিশ্চিত করা। বাহিনীকে যে কেউ দলীয় স্বার্থে জনগণের মুখোমুখি দাঁড় করাতে না পারে তা নিশ্চিত করতে হবে। অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রমে ঘামে অর্জিত টাকা হাতে না পেয়ে মারা যান ১৫% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। মহান পেশার শিক্ষকদের
পাওনা অর্থ দিতে রাষ্ট্রের এমন কদর্য রূপ শেষ হবে কবে, সেই প্রশ্ন স্বজনদের। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। এই অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। এই যেমন মাহফুজা বেগম আজীবন চেয়েছেন স্বামীর অর্জিত টাকায় শেষ জীবনে ভালো কাটবে দুজনার, কিন্তু অপেক্ষায় থেকে চলে গেছেন তার স্বামী। এখন সেই পাওনা টাকা পেতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। অবসর বোর্ডের প্রশাসন ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক অধ্যাপক নাহিদা চৌধুরী এসব মৃত্যু শিক্ষক কর্মচারীদের একটি আলাদা হিসেব রাখছেন। দিন দিন লম্বা হচ্ছে সেই খাতা। আগে ভাগে অর্থ পাইয়ে দিতে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে। তাতে হয়তো আশ্বাস মিলছে, কিন্তু মিলছে না সমাধান। কারো কারো অভিযোগ, ইচ্ছে করেই এমন ভোগান্তি তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান দুটি। শুধু অবসর বোর্ডে অপেক্ষমান 1.25 লাখ শিক্ষক কর্মচারীদের আবেদন। সবাইকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বোর্ডটির। চলতি 2025-26 অর্থ বছরের আয় থেকে অবসর ভাতা পরিশোধের পর ঘাটতি দাঁড়াবে 7,000 কোটি টাকারও বেশি। এদিকে 45,000 আবেদন আছে কল্যাণ ট্রাস্টে। চলতি বছর সেখানে ঘাটতির পরিমাণ হবে প্রায় 3,000 কোটি টাকা। 2023 ও 24 সালে ভুয়া শিক্ষক তৈরি করে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার অর্থ দেওয়ার ঘটনাও আছে। শিক্ষকদের দেয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে 5,000 কোটি টাকা 9-6-এর ঘটনাও ঘটে অবসর সুবিধা বোর্ডে। তবে বর্তমান পরিচালক বলছেন এখন আর এসবের সুযোগ নেই, হচ্ছে না 9-6। শিক্ষকদের কষ্টের টাকায় দুর্নীতি ও অনিয়ম যেন না হয়। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু, আর এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা আর যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে করে সংক্রমণের শঙ্কা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। রোগীর স্বজনদের অভিযোগ, সময় মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যশোরে গেল 2 মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 2 শতাধিক শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি 24 জন। এছাড়া গেল কয়েকদিনে 89টি নমুনা পরীক্ষায় 21 জনের হাম ধরা পড়েছে। এদের মধ্যে 17 জনই 9 মাসের কম বয়সী, 3 জন প্রাপ্তবয়স্ক। আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে